আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বরাবরই পিছিয়ে। বিশ্লেষকরা বলছেন, নানা অনিয়ম ও দুর্নীতি এবং প্রশাসনিক অদক্ষতা আর সমন্বয়হীনতার অভাবেই এ দুই খাতে বাজেটে বরাদ্দকৃত অর্থ ঠিকমতো খরচ হয় না। তাই আগামী বাজেটে অর্থ বরাদ্দ বাড়ানোর পাশাপাশি খরচের সক্ষমতা বৃদ্ধির তাগিদ তাদের। আরাফাত ইসলামের রিপোর্ট। এই উচ্ছ্বাস অনাগত দিনের কাণ্ডারীদের ভালো ফলাফলের। শিক্ষায় যেখানে জাতির মেরুদণ্ড, সেখানে দেশের শিক্ষা খাতের চিত্র বরাবরই বিচিত্রতায় ভরা। শিক্ষায় বাজেট বরাদ্দের হিসেবে গত 5 বছরের বিশ্লেষণ বলছে, মোট বাজেটের মাত্র 12% বরাদ্দ হয়েছে এ খাতে। যদিও ইউনেস্কোর ঘোষণা অনুযায়ী বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ হওয়া উচিত জিডিপির 4 থেকে 6%। অথচ সময়ের সাথে দেশের বাজেটে ক্রমেই কমেছে শিক্ষা খাতে বরাদ্দ। শিক্ষা বাজেট নিয়ে কাজ করা এই অর্থনীতিবিদ মনে করেন, গবেষণা খাতে বাজেট বাড়ানোর পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং কর্মমুখী শিক্ষার বিকল্প নেই। শিক্ষা খাতকে ঢেলে সাজানো কিন্তু খুবই জরুরি। আমরা অনেকদিন থেকে বলে আসছি যে সংখ্যাতাত্ত্বিক নয়, গুণগত শিক্ষার দিকে জোর দিতে হবে। একদম শুধুমাত্র শিক্ষার জন্য বাজেট দরকার। শিক্ষা ও প্রযুক্তি, একসময় শিক্ষা ও ধর্ম দিত, এরকম না করে শুধু শিক্ষার জন্য কতটুকু বাজেট, গবেষণা খাতে যাতে বেশি পরিমাণে বরাদ্দ দেওয়া হয়, যতমুখী শিক্ষাই হোক না কেন সেইগুলো যাতে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আমরা বজায় রাখতে পারি, এবং কিভাবে এই একাডেমিয়া ইন্ডাস্ট্রি যে লিঙ্কেজ, সেই জায়গাটা আমরা যাতে কাজে লাগাতে পারি। করোনার করাল থাবা জানিয়ে দিয়ে গেছে দেশের স্বাস্থ্য খাতের নাজুক পরিস্থিতির আদ্যপান্ত। অনিয়মের বেড়াজালে বন্দি স্বাস্থ্য ব্যবস্থাকে কেন্দ্র করে গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছাতে দরকার পরিকল্পনা আর অর্থের বরাদ্দ। গবেষণা বলছে, সরকারি স্বাস্থ্যসেবা নিতে গিয়ে 48.7% পরিবার দুর্নীতির শিকার হচ্ছেন, যার ফলে প্রতি বছর 8 লাখেরও বেশি রোগী উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাড়ি জমাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত বাজেটের একটা বড় অংশ খরচের বাইরে থেকে যায়। সিস্টেমিক ব্যারিয়ারগুলো আছে, সেই সিস্টেমিক ব্যারিয়ারগুলো মিনিস্ট্রির বাইরের আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরে যে মিনিস্ট্রিগুলো আছে স্বাস্থ্যের সাথে রিলেটেড, প্ল্যানিং কমিশন, এখানে এরা স্বাস্থ্যকে আলাদাভাবে না দেখার কারণে স্বাস্থ্য বাজেট পায় না এবং সেটা খরচ করার একটা ব্যারিয়ার তৈরি হয়। এই খরচটা যদি ঠিকমতো করতে হয় তাহলে আমাদের পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট, পাবলিক প্রকিউরমেন্ট রুল যেটা আছে, সেই জায়গাটাতে আমাদের একটা বড় পরিবর্তন আনতে হবে। স্বাস্থ্যের বাজেটটা অন্তত 5%-এর কাছাকাছি থাকে, যাতে আমরা বলতে পারি যে না, স্বাস্থ্যের বাজেট কমে নাই। স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি গুরুত্বপূর্ণ এ দুটি খাতে সেবার নামে অনিয়ম বন্ধেরও দাবি অংশীজনদের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। 2025-26 অর্থবছরের বাজেটকে সামনে রেখে 16তম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান কেমন বাজেট চাই। এনটিভি ও এফবিসিসিআই এর যৌথ আয়োজনে বিশেষ এই অনুষ্ঠানটি আজ রাত 8টায় এনটিভির তেজগাঁও স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে। অনুষ্ঠানে জনভাবনা, ব্যবসায়ীদের আকাঙ্ক্ষা, সরকারের পরিকল্পনা তুলে ধরবেন সরকারের উপদেষ্টা, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ সহ সমাজের বিশিষ্টজনেরা। তামজিদ সুমনের রিপোর্ট। আমাদের এই বিশেষ অনুষ্ঠান কেমন বাজেট চাই, 1.5 দশকের বেশি সময় ধরে চলা কেমন বাজেট চাই অনুষ্ঠানটি দর্শক নন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর বার্ষিক ইভেন্টে পরিণত হয়েছে। প্রতি বছরের মতো এবারও এনটিভি ও এফবিসিসিআই এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাজেট ভাবনা নিয়ে সরাসরি অনুষ্ঠান কেমন বাজেট চাই। বাজেট নিয়ে সাধারণ মানুষের ভাবনা ও প্রত্যাশা রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে তুলে ধরতে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে এই অনুষ্ঠান, যেখানে অংশ নিয়ে আসছেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী, ব্যাংকার, গবেষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবারের ভেন্যু এনটিভির তেজগাঁও স্টুডিওতে এই আয়োজনকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। আগের বছরগুলোর ধারাবাহিকতায় এবারও সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এনটিভির কর্মীরা। বিনিয়োগ, এডিবি বাস্তবায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, জ্বালানি ও বিদ্যুৎ, শিল্প বাণিজ্য, স্বাস্থ্যসেবা ও কৃষিসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে বাজেটের প্রাপ্তি অপ্রাপ্তির পাশাপাশি আসন্ন বাজেটের চ্যালেঞ্জগুলো তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। সামনে যে বাজেট আছে, এই বাজেটে আমাদের শিক্ষকদের ভাতা বাড়ানো উচিত। যদি কম মূল্যে সার দেন তো আমরা মনে করি কৃষক বাঁচবো।
আর নাহলে তো কৃষক মরায়। পুরো আয়োজনটির সঞ্চালনায় থাকছেন এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম। আয়োজনে বিশেষ এই অনুষ্ঠান কেমন বাজেট চাই। অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে থাকবেন অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুল রহমান খান, এফবিসিসিআই এর প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান ও বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। এছাড়াও অনুষ্ঠানে থাকবেন সরকারের নীতি নির্ধারক, অর্থনীতিবিদ ও শিল্পপতিরা। মঙ্গলবার রাত ৮টায় শুরু হয়ে কেমন বাজেট চাই অনুষ্ঠানটি বিরতিহীনভাবে চলবে এনটিভির 10:30 রাতের খবরের আগ পর্যন্ত। আর দর্শকরা পুরো অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাবেন এনটিভির পর্দায়। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের সাথে কোনো মতপার্থক্য বা বিভেদ হয়নি, সরকারের নির্দেশনা মেনেই কাজ করছে বলে জানিয়েছে সেনা সদর দপ্তর। মানবিক করিডোরকে স্পর্শকাতর উল্লেখ করে জানানো হয়, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সম্পৃক্ত হবে না সেনাবাহিনী। আর মবের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়া হয় সোমবার ব্রিফিংয়ে। রিপোর্ট করেছেন সাদরিনা খন্দকার। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে সাংবাদিকদের অবহিত করতে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে ব্রিফিং করে বাংলাদেশ সেনাবাহিনী। রাখাইনে মানবিক করিডোর দেয়া প্রসঙ্গে প্রশ্নের উত্তরে ব্রিফিংয়ে জানানো হয়, দেশের স্বার্থ এবং জাতীয় নিরাপত্তায় আপোষ করবে না সেনাবাহিনী। এখন করিডোর একটি স্পর্শকাতর বিষয়। আমরা বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিঘ্নিত কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। এ সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে সেনাবাহিনী এবং সরকারের সম্পর্ক নিয়ে এক প্রশ্নের উত্তরে ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা জানান, শুরু থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো দূরত্ব নেই। গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসেবে কাজ করছে। দেশ চালাতে গিয়ে বিভিন্ন স্টেক হোল্ডাররা বিভিন্ন সময় কথা বলতে পারেন। এইটা নিয়ে এত আমরা যেইভাবে চিন্তা করছি, সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মতপার্থক্য হয়েছে, বিভেদ হয়েছে, যেটা দেখছি মিডিয়াতে, লেট আস নট ইন্টারপ্রেট ইন দিস ম্যানার। এরকম আসলে কিছু হয়নি। দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ব্রিফিংয়ে জানানো হয়, আইন নিজের হাতে তুলে নিলে কোনো ছাড় দেয়া হবে না। ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। চট্টগ্রামে কেএনএফ-এর পোশাক উদ্ধারে উদ্বেগ জানিয়ে ব্রিফিংয়ে জানানো হয়, সেনাবাহিনী আরাকান আর্মি আরসার গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আরসা অস্ত্র নিয়ে আসছে, মুভমেন্ট করছে, সে ব্যাপারে অবস্থান কি? যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট। ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের সর্বোচ্চ নিরাপত্তা ও সুশৃঙ্খল যানবাহন চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ঈদের আগে ও পরে মিলে 2 সপ্তাহের বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিল না করলে সচিবালয় অচল করে দেবার হুঁশিয়ারি দিয়েছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা। সচিবালয়ের ভেতরে তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করে এমন হুঁশিয়ারি দেন তারা। কিছু সময়ের জন্য বন্ধ থাকে প্রধান ফটক। আজ আবারও বিক্ষোভের ঘোষণা দেয়া হয়। রিপোর্ট রোকন উদ্দিনের। বৃহস্পতিবার খসড়ার অনুমোদনের পর রোববার রাতে সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশ 2025-এর প্রজ্ঞাপন জারি করা হয়। তার প্রতিবাদে তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতাকর্মীরা, যা শুরু হয় বেলা 11টায়। একে একে বিভিন্ন দপ্তর থেকে নেমে আসেন তারা। বন্ধ হয়ে যায় দাপ্তরিক কর্মকাণ্ড। এই অধ্যাদেশ প্রত্যাহার করা না হলে আমরা এমন কঠোর কর্মসূচি দেব যে সচিবালয় কেউ ঢুকতে পারবে না। প্রত্যেকে 3 দিন ছুটি নিয়ে আপনারা সিরিয়াল ছুটি নিয়ে বাসায় বসে থাকবেন। কোন ফ্লোরে, কোন ডেস্কে কোন কর্মচারী বসে থাকতে পারবে না। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে তারা যান সচিবালয়ের মূল ফটকের সামনে। এ সময় ওই ফটক দিয়ে আধা ঘন্টার মতো সব রকমের যান চলাচল বন্ধ হয়ে যায়। আপনাদের কাছে
সেখান থেকে সচিবালয়ের বিভিন্ন সড়ক ঘুরে সবাই যান মন্ত্রিপরিষদ ভবনের সামনে। বেলা 1:30টা পর্যন্ত সেখানে অবস্থান নিয়ে সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবি জানান তারা। উপদেষ্টা মহোদয়ের দপ্তর থেকে এ বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে এটির সমাধান বা প্রত্যাহারের একটি বিষয় আলোচিত হওয়ার কথা ছিল, কিন্তু মাননীয় আইন উপদেষ্টা মহোদয় আজ উনি যমুনাতে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে মিটিংয়ে বা সভায় উপস্থিত থাকবেন। আমরা আগামীকাল আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি বলবৎ থাকবে। সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি, অযৌক্তিক ছুটি ও অন্য কাউকে কাজ থেকে বিরত রাখার চেষ্টা করলে শাস্তির বিধান রাখা হয়েছে, যা হতে পারে চাকুরি থেকে বরখাস্ত, চাকুরি থেকে অব্যাহতি এবং পদাবনতি বা বেতন কমিয়ে দেয়া। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে সরকারের সংস্কার কাজে সচিবালয় থেকে কোনো বাধা আসলে ছাত্র জনতাকে সাথে নিয়ে কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার চট্টগ্রামের বিপ্লব উদ্যানে উত্তর জেলার পথসভার শুরুতে একথা বলেন তিনি। সচিবালয়ের মতো জায়গায় নৈরাজ্য বন্ধ না করলে বিকল্প ব্যবস্থার মাধ্যমে কার্যক্রম স্বাভাবিক রাখা হবে বলেও জানান তিনি। সংস্কার কার্যক্রম নিয়ে যদি আমলাদের কোনো পর্যালোচনা ও মতামত থাকে তবে তা আলোচনার মাধ্যমে সমাধানের অনুরোধ জানান হাসনাত আবদুল্লাহ। দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সচিব ডাক্তার তাসনিম জারা সহ জেলার নেতৃবৃন্দ এর সময় উপস্থিত ছিলেন। পরে রাঙ্গুনিয়া হাটহাজারীতে পথসভায় বক্তব্য রাখেন হাসনাত আবদুল্লাহ। জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন, ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে তাহলে সেটিকে আপনারা বাধা দিবেন। আপনারা মনে রাখবেন এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুনের প্রথম সপ্তাহে সংস্কার কাজ নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করবে ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এই আলোচনার উদ্বোধন করবেন। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত ঐকমত্য কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এ সময় সংস্কার প্রক্রিয়া ও নির্বাচন বিষয়ে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নাগরিক সমাজ ও তৃণমূলের সংগঠনগুলোকে সম্পৃক্ত করে জনসচেতনতা বাড়িয়ে তোলার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আজকের সভায় অতীতে বিভিন্ন নির্বাচনে অনিয়মের সাথে যারা জড়িত তাদের ভূমিকা তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের বিষয়ে আলোচনা হয়। এর আগে গত 19 মে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম দফায় আলোচনা শেষ হয়। সংবিধান সংস্কার প্রক্রিয়া, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ সহ মৌলিক কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও ঐকমত্য হয়নি বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। প্রথম পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষে সোমবার জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে আলী রিয়াজ বলেন, জুলাই অভ্যুত্থানে গণহত্যা, ভোট জালিয়াতি ও দুর্নীতির দায়ে অভিযুক্তদের চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাধীন তদন্ত কমিশন গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে বেশিরভাগ দল একমত। কোন কোন বিষয়ে সংস্কার প্রয়োজন সেগুলোর ব্যাপারে এক ধরনের ঐকমত্য এসে একটা জুলাই সনদ তৈরি করতে পারে, তাহলে সে সময় এটি বাস্তবায়নের প্রক্রিয়ার প্রশ্নটি আসবে। এবং আমরা আশা করি রাজনৈতিক দলগুলো যেহেতু সংস্কার প্রস্তাবের ব্যাপারে অকুণ্ঠ চিত্তে সমর্থন জানিয়েছেন, বারবার জানাচ্ছেন, তাদের যে কমিটমেন্ট সেটা প্রকাশ করছেন, একটা পথ তারা নির্ধারণ করতে পারবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানবাধিকার সমুন্নত রাখতে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে। গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে বাণীতে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে গুম করা মানবতা বিরোধী অপরাধ। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের মানুষের সাথে সংহতি প্রকাশ করে আর কেউ যাতে গুমের শিকার না হয় সেজন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তারেক রহমান। ফ্যাসিবাদী শাসনের 15 বছরে 666 জন গুম হয়েছে। বিএনপির হিসেবে এর প্রকৃত সংখ্যা আরও কয়েক গুণ।
উল্লেখ করে তারেক রহমান এটিকে আওয়ামী দুঃশাসনের একটি নমুনা হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের মতো অমানবিক ঘটনা যাতে না ঘটে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সোচ্চার থাকতে হবে। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। থাইল্যান্ড থেকে যুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সমসাময়িক রাজনৈতিক নানা বিষয়সহ দলের কর্মপরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে সশরীরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রেজিস্ট্রারের সই করা এই বিজ্ঞপ্তি সোমবার একটি বাংলা দৈনিক ও একটি ইংরেজি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে একই অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মোহাম্মদ শাকিল আলমকেও ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আত্মপক্ষ সমর্থনের অধিকতর সুযোগ দেওয়ার লক্ষ্যে তাদের আবার নোটিশ দেওয়া হলো। তারা আগামী 3 জুন সকাল 10টায় ট্রাইব্যুনালে সশরীরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে জবাব দেবেন। তা না হলে সেই ধার্য তারিখে অথবা পরবর্তী যে কোনো তারিখে তাদের অনুপস্থিতিতে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচার কার্য সম্পন্ন করা হবে। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আগামী 3 দিনের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণ করার জন্য সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সোমবার সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সময়সীমা দেন সংগঠনের নেতারা। তারা জানান, আগামী 29 মের মধ্যে চেয়ারম্যানকে অপসারণ করতে হবে, না হলে আরও কঠিন কর্মসূচি দেবে ঐক্য পরিষদ। এ সময় জানানো হয়, আন্দোলনকারীদের দাবি মেনে না নেওয়ায় চেয়ারম্যানের প্রতি বিশ্বাস ও আস্থার সংকট হয়েছে। এর আগে গত 12 মে রাতে এনবিআর ভাগ করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করে সরকার। অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়ে 13 মে থেকে কর্মসূচি শুরু করে এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। সরকার দাবি মেনে নেওয়ার আশ্বাসে রোববার রাতে আন্দোলন স্থগিত করেছে সংস্কার ঐক্য পরিষদ। মে 2005 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। তার প্রতি বিশ্বাস ও আস্থার চরম সংকট তৈরি হওয়ায় এই দাবির ধারাবাহিকতায় ইতিপূর্বে ঘোষিত এনবিআর চেয়ারম্যানের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি যথারীতি অব্যাহত থাকবে যতদিন প্রয়োজন। অতিরিক্ত সময় কাজ চলবে বলে আমরা ঘোষণা করছি। ফুটবলের খবর। রিয়াল মাদ্রিদের হয়ে স্প্যানিশ লা লিগায় নিজের অভিষেক মৌসুমে কিলিয়ান এমবাপ্পে জিতলেন ইউরোপিয়ান গোল্ডেন বুট। শেষ দিকে এসে লড়াই জমিয়ে দিলেও এই ফরাসি তারকাকে পেছনে ফেলতে পারেনি ভিক্টর গিয়েকোয়েস ও মোহাম্মদ সালেহ। আল হোয়াইটদের শেষ ম্যাচের জোড়া গোলে অনেকটাই ওপরে চলে যান এমবাপ্পে। র্যাঙ্কিংয়ের 3-এ থাকা লা লিগায় নিজের প্রথম মৌসুমে রিয়ালের বিশ্বকাপ জয়ী এই তারকা ফরওয়ার্ড এমবাপ্পে করেছেন 31 গোল, তার পয়েন্ট 62। স্পোর্টিং সিপির ভিক্টর গিয়োকেরেসের পয়েন্ট 58.5। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জেতা মোহাম্মদ সালেহ এই ব্যক্তিগত দৌড়ে তৃতীয়। লিগের 29 গোলে তার নামের পাশে যোগ হয়েছে 58 পয়েন্ট। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।